এক সিকিউরিটি গার্ড তার ছেলের হত্যার প্রতিশোধ নিতে পুরো লস অ্যাঞ্জেলাসের গুন্ডাদের ঘুম হারাম করে দেয়। যদি দেখতে চাও কি কুখ্যাত উপায়ে সে এই প্রতিশোধ নেয়, তাহলে বসে পড়ো রাথ অফ ম্যান মুভিটির এক্সপ্লেনেশন দেখতে। তবে চ্যানেলটা যেহেতু একেবারেই নতুন, তাই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, কেননা এই চ্যানেলে সব রক্ত হিম করা থ্রিলার সাসপেন্স মুভি আসতে চলেছে। তো চলো শুরু করে আজকের দুর্দান্ত থ্রিলার মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা দুজন লোককে দেখতে পাই যারা ফোর্টিকো কোম্পানির টাকা ভর্তি একটা ভ্যান নিয়ে কোথাও যাচ্ছিল। মূলত ফোর্টিকো কোম্পানি হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যাদের প্রধান কাজই হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানির টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। কিন্তু যাওয়ার পথেই কিছু লেবার তাদের পথে একটা ট্রাক দিয়ে আটকে দেয়। আসলে তারা লেবার ছিল না, তারা এখানে ডাকাতি করতে এসেছিল। কিছু বুঝে ওঠার আগেই সেই ডাকাতগুলো ট্রাকে থাকা লোকদের উপরে বন্দুক তাক করে এবং দুর্বৃত্তদের মধ্যে একজন সেই ট্রাকের দরজাটা কাটতে থাকে। দরজা কাটার পর সেই ডাকাতগুলো ট্রাকে থাকা লোকদের নিচে নামায় এবং সমস্ত টাকা পয়সা লুট করতে থাকে। টাকা লুট করার পর সেই দুর্বৃত্তরা ট্রাকে থাকা দুজন লোক এবং একজন পথচারীকে, যে তাদের দেখে ফেলেছিল, তাদের সবাইকে মেরে ফেলে। আর এই পথচারীকে তোমরা কিন্তু মনে রেখো, কেননা এটা মুভির সামনে কাজে আসবে। এরপর আমাদের কিছু মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে পেট্রিক নামের এক ব্যক্তি সেই ফোর্টিকো কোম্পানিতে সিকিউরিটি জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছে। এখানে আমরা ফোর্টিকো কোম্পানির উচ্চ পদস্থ একজন কর্মকর্তা জেরিকে দেখতে পাই, যে প্যাট্রিকের আবেদন করা অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারে যে প্যাট্রিক আগে ইউরোপের একটা এজেন্সিতে কাজ করত। এটা তাদের জন্য বেশ ভালো খবর ছিল, কারণ তাদের এই কাজে অনেক প্রফেশনাল লোক প্রয়োজন। ডেরি প্যাট্রিকের বিবাহিত অবস্থা সম্পর্কে জানতে চাইলে প্যাট্রিক বলে সে বর্তমানে অবিবাহিত এবং ডিভোর্স, যা শুনে ডেরি আরো বেশি খুশি হয়ে যায়, কেননা এই কাজে অনেক ঝুঁকি রয়েছে এবং পেট্রিকের পরিবার না থাকায় সে নিশ্চিন্তে এই কাজ করতে পারবে। এরপর পেট্রিকের সাথে বুলেট নামের একজন লোক দেখা করতে আসে। বুলেট পেট্রিককে বলে এই জবটা পাওয়ার জন্য তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে, যেখানে তোমাকে মিনিমাম 70% মার্ক তুলতে হবে। এরপরে শুরু হয় পেট্রিকের সেই পরীক্ষা, যার মধ্যে ছিল রানিং, শুটিং এবং মানি ক্যাশ ট্র্যাক ড্রাইভিং সহ আরো নানা পরীক্ষা। এই সকল পরীক্ষা দেওয়ার পর প্যাট্রিকের মার্কস আসে 70%, যা এই জব পাওয়ার জন্য পারফেক্ট ছিল। প্যাট্রিককে বুলেট একটা সারনেম দেয়, যা ছিল এইচ। এরপর বুলেট প্যাট্রিককে এইচ নামে তার টিমের সকল মেম্বারের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর এইচকে তারা অস্ত্র দেয়, যাতে সে আজকে থেকেই তার কাজ শুরু করতে পারে। অন্যদিকে আমাদের ডেভ এবং তার পার্টনার জনকে দেখানো হয়, যারা আজকে একটা জায়গায় টাকা ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে তাদের সাথে আজকে বুলেটও যাবে। বুলেট এই ডেলিভারিটা করার জন্য ডেভের পার্টনার বদলে দেয় এবং এইচকে সাথে করে নিয়ে যায়। এটা শুনে ডেভ এইচকে বলতে থাকে যে তোমার কোনো আইডিয়াই নেই এই জবটা কত ভয়ানক। এইচ উত্তর দিয়ে বলে তুমি ঠিকই বলেছো, আমার আসলেই কোনো আইডিয়া নেই যে এই জব কতটা ভয়ঙ্কর। তারা তিনজন একটা মানি ক্যাশ ট্র্যাক নিয়ে বের হয়ে যায়, যার ড্রাইভিং এ ছিল ডেভ। ডেভের পাশে বসে ছিল এইচ এবং পিছনে ছিল বুলেট। ডেভ এইচকে বলতে থাকে কিছু মাস আগে যেই ট্রাকটা ডাকাতি হয়েছিল সেটা মূলত আমারই চালানোর কথা ছিল, কিন্তু অসুস্থ থাকার কারণে আমি সেদিন ওই ট্রাকটা চালাতে পারিনি, যার কারণে আমি আজ বেঁচে আছি। এই কথা শুনে এইচ ডেভের উপরে সন্দেহ করতে থাকে। এরপর এইচ এবং বুলেট একটা বিল্ডিং এ প্রবেশ করে এবং তাদের কাজ শেষ করে নিরাপদে অফিসে চলে আসে। সেই অফিসে তাদের ট্রাকের সম্পূর্ণ চেক আপ হয়। তাদের অফিসের সিকিউরিটি সিস্টেম অনেক কড়া ছিল। এরপর বুলেট এইচ সহ তার সকল সাথীদেরকে নিয়ে একটা রুমে প্রবেশ করে, যেখানে তারা সবাই কাজ শেষ করে একটু মৌজ মাস্তি করত। সেই রুমে প্রবেশ করার আগে তাদের সকলকে তাদের আইডি কার্ড পাঞ্চ করে তারই পাশে থাকা একটা বোর্ডে কার্ডগুলো রেখে দিতে হতো। একে একে সবাই যখন সেই রুমে প্রবেশ করে, তখন বুলেট এইচকেও সেই রুমে প্রবেশ করতে বলে। এইচ তার আইডি কার্ডটা রেখে আসার কথা বলে সেই বোর্ডে থাকা সকল আইডি কার্ডগুলো মনোযোগ দিয়ে দেখতে থাকে। সে আইডি কার্ডগুলো এমন ভাবে দেখছিল যে সে একটা নির্দিষ্ট ব্যক্তির সন্ধান করছে। এরপর আমাদেরকে সেই রুমের ভিতরের দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই এইচকে নিয়ে কথা বলছিল। সেখানে থাকা কয়েকজন এমপ্লয়ি জনকে রাগিয়ে দেয় এই কথা বলে যে এইচ নতুন এসেই তোর জায়গা দখল করে ফেলেছে। আসলে এই জন ছিল ডেভের পার্টনার। এই কথা শুনে জন এইচের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চায়, কিন্তু এইচ জনের কথাগুলো পুরোপুরি ইগনোর করে এবং জনকে সেখান থেকে চলে যেতে বলে, যার কারণে জনের অনেক বেশি মন খারাপ হয়। এর পরের দিনের এক ডেলিভারিতে দেখতে পাই সেদিনও তারা তিনজন একটা মানি ক্যাশ ট্র্যাক নিয়ে কোথাও টাকা ডেলিভারি করতে যাচ্ছে। তারা শহরের একটা জায়গায় গিয়ে থামে। সেখানে বুলেট একাই কিছু বস্তা টাকা নিয়ে ডেলিভারি করতে যায়। অনেক সময় যাওয়ার পর যখন আর বুলেট ফিরে আসে না, তখন ডেভ ওয়াকি টকির মাধ্যমে বুলেটের সাথে কন্ট্যাক্ট করতে চায়, কিন্তু সেখান থেকে কোনোই রেসপন্স আসে না।
কিছুক্ষণ পরে যখন ওখান থেকে বুলেটের হেল্প কথাটা শুনতে পায় তখনই তারা বুঝতে পারে যে বুলেট কিডন্যাপ হয়ে গেছে। সেই কিডন্যাপাররা বুলেটের পরিবর্তে সেই ট্রাকে থাকা সকল টাকা দাবি করে, আর তা না হলে তারা বলে বুলেটকে মেরে ফেলবে। এই কথা শুনে ডেভ পুরোই ঘাবড়ে যায়। ডেভ বুলেটকে বলে কোম্পানির প্রোটোকল অনুযায়ী আমাদের এখান থেকে দ্রুত চলে যাওয়া উচিত, কিন্তু এইচ তার কথা মানে না। সে বলে আমাদের বুলেটকে বাঁচানো উচিত, কারণ সে আমাদেরই একজন সঙ্গী। তুমি চলে গেলে চলে যেতে পারো, আমি একাই ডেভকে বাঁচাতে যাব। আর কোনো উপায় না দেখে ডেভ ও বুলেটকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুজন ডাকাতের দেওয়া নির্দিষ্ট একটা লোকেশনে যায়। সেখানে ডাকাতরা তাদের ট্রাকের সামনে ও পিছনে গাড়ি পার্ক করে। সামনের গাড়ি থেকে একজন মুখোশধারী ডাকাত বুলেটকে বন্দুকের হেফাজতে রেখে বের হয় এবং ট্রাকে থাকা লোকদের বলতে থাকে যে কোনো ধরনের চালাকি করার চেষ্টা করবে না। তোমরা ট্রাকের পিছনের দরজা খুলে দ্রুত সকল টাকা আমাদের গাড়ির পিছনের বগিতে রেখে দাও। এইচ এক এক করে সকল বস্তা সেই গাড়ির পিছনের ডেকিতে রাখতে শুরু করে। তবে সে ইচ্ছা করেই এক বস্তা টাকা নিচে ফেলে দেয়। এর জন্য সেই গাড়িতে থাকা লোকটা এইচ এর উপরে চিল্লাতে থাকে। এই সুযোগে এইচ একটা ব্যাগ ফেলার অভিনয় করে এক গুলি করে সেই ডাকাতকে মেরে ফেলে। এরপর এইচ একে একে সকল ডাকাতকে নিখুঁতভাবে হেডশট দিয়ে মেরে ফেলে। সে এতটাই প্রফেশনাল ছিল যে একটা গুলিও তার মিস হয় না। শেষ ডাকাতকে মারার পূর্বে এইচ বলে, বল তোরা কার হয়ে কাজ করছিস। সে বলতে না চাইলে ডেভ তাকে নগদে এখানে মেরে ফেলে। আর এই সিন থেকে বোঝা যায় যে এইচ কতটা ভয়ানক। এরপর এইচ এক এক করে সকল মৃত ডাকাতদের মুখোশ খুলতে থাকে, কিন্তু সে তাকে খুঁজে পায় না যাকে সে মূলত খুঁজছে। যেহেতু এইচ এত নিখুঁতভাবে ডাকাতগুলোকে মেরেছে, এর জন্য দুজন পুলিশ এইচকে তদন্ত করতে আসে। সেই দুইজন পুলিশ এইচকে প্রশ্ন করে, তুমি যখন ট্রেনিং করেছিল তখন তো তোমার শুটিং স্কিল এভারেজ ছিল, কিন্তু এখন এত ভালো হলো কি করে? এইচ উত্তরে বলে, ট্রেনিং এর সময় আমার জীবনের কোনো ঝুঁকি ছিল না, কিন্তু এখন আছে। আমার একটা ভুলেই আমাদের তিনজনের জীবন চলে যেতে পারতো, আর তাই আমি এত ভালো করে এম করে তাদেরকে হত্যা করেছি। এরপর সেই পুলিশরা এইচকে 6 মাস আগে ঘটে যাওয়া সেই ডাকাতির ফুটেজ দেখায়। তারা এইচকে বলে, তোমার কি মনে হয় এই ডাকাতির সাথে আজকের ডাকাতির কোনো কানেকশন আছে? এই সব দেখে এইচ পুরোপুরি তা মানা করে দেয়, কিন্তু এইচ এর মুখ দেখে মনে হচ্ছিল যে সে কিছু তো জানেই এই রবারির ব্যাপারে। এইচ যখন রুম থেকে বের হয় তখন ডেরি এইচকে বলে, এত বড় ইনসিডেন্ট ঘটার পর আমাদের কোম্পানির পলিসি হচ্ছে তুমি এখন 1 মাস কোনো ধরনের ফিল্ড জব করতে পারবে না। মানে এই 1 মাস তাকে অফিসে বসেই কাজ করতে হবে। এছাড়াও তাকে মানি ক্যাশ ট্রাক ডেলিভারি রিলেটেড কোনো জবও দেওয়া হবে না, কেননা এরকম ঘটনা ঘটার পর মানুষ ডিপ্রেশনে চলে যায়, যেটা তাদের কাজের জন্য বেশ সমস্যার সৃষ্টি করতে পারে। এইসব শুনে এইচ হেসে বলে, আচ্ছা তোমার কি দেখে মনে হয় আমি ডিপ্রেশনে আছি? ঠিক তখনই এইচ এর সাথে ফোর্টিকো কোম্পানির ওনার দেখা করতে আসে। সে এইচকে ধন্যবাদ জানায় তার কোম্পানির এমপ্লয়ীদের বাঁচানোর জন্য। সেই ওনার ডোরিকে বলে, আমাদের কোম্পানিতে এই ধরনের লোকই প্রয়োজন, কেননা এই ধরনের লোক থাকলে আমাদের টাকা সেফ থাকবে। তাই আমার কথা হচ্ছে তুমি ওকে ফিল্ড জব করার অনুমতি দাও। এরপর আমাদের সেই দুজন পুলিশকে দেখানো হয় যারা কিং নামক একজন FBI অফিসারের সাথে কথা বলছিল। সেই পুলিশ কিংকে বলে, আজ যে ডাকাতি হয়েছিল সেখানকার ডাকাতদের মূলত এইচই হত্যা করেছে। আমার তো এখানে কোনো গোলমাল মনে হচ্ছে। তারা আরো বলে, ফোর্টিকো কোম্পানিতে আমাদের যেই টাকা আছে সেটা মনে হয় ওখানে সেফ থাকবে না। কিন্তু কিং তার উত্তরে বলে, এইচ যেভাবে কাজ করছে ওভাবেই তাকে কাজ করতে দাও। আমার মনে হয় না যে এইচ এর টাকার প্রতি কোনো লোভ আছে। সেই সাথে সাথে আমার মনে হয় এইচ আসলে এখানে অন্য কিছুর জন্য এসেছে। এরপর আমাদেরকে এইচকে দেখানো হয়, যার সাথে একজন মেয়ে দেখা করতে এসেছিল। সেই মেয়েটি মূলত এইচকে ফোর্টিকো কোম্পানির সকল এমপ্লয়ি এবং একমাত্র মেয়ে সিকিউরিটি গার্ড ডেনার ইনফরমেশন দিতে এসেছিল। সাথে সে একটা অ্যাটপসি রিপোর্টও দেয়। অ্যাটপসি রিপোর্ট হচ্ছে কোনো হত্যা মামলার একজন নির্দিষ্ট ব্যক্তির শরীরে সমস্ত পর্যবেক্ষণ, পরীক্ষা এবং পরীক্ষার বিবরণ অন্তর্ভুক্ত করা। আর এখানেই আমরা সত্যি সত্যি বুঝতে পারি যে এইচ ফোর্টিকো কোম্পানিতে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। এরপর আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে বুলেট ও এইচ একটা মানি ক্যাশ ট্রাক নিয়ে টাকা ডেলিভারি করতে যাচ্ছিল। ঠিক তখনই কিছু ডাকাত তাদের ট্রাকের উপরে হামলা করে দেয়। সেই ডাকাতগুলো প্রথমে সেই ট্রাকের লুকিং গ্লাস কালো করে এবং একটা টিয়ার শেল গ্যাস ট্রাকের ভিতরে ঢুকিয়ে দেয়। অতিরিক্ত গ্যাসের কারণে বুলেট আগেই ট্রাক থেকে বেরিয়ে যায় এবং এইচ মুখের রুমাল দিয়ে একটু দেরিতে বের হয়। তবে যখনই এইচ তার মুখ থেকে রুমাল সরায় তখন ডাকাতরা এইচকে দেখে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এই দৃশ্য দেখে আমাদের মনে একটু ঘাপলা লাগে যে আসলে এই এইচটা কে। এই ঘটনা শোনার পর কোম্পানির হেড পুরো অবাক হয়ে যায় যে ডাকাতরা চুরি না করে কিভাবে সেখান থেকে পালিয়ে যেতে পারে। কোম্পানি হেড এইচ এর এই কাজ দেখে অনেক খুশি ছিল। সে বলতে থাকে, আমাদের কোম্পানিতে ওর মতোই লোক প্রয়োজন। কিন্তু এখানে ডেরি এইচ এর উপরে সন্দেহ করতে থাকে। তার মনে হতে থাকে ডাকাতরা কেন এইচকে দেখে পালাবে। এরপর আমাদের জানাকে দেখানো হয় যে এইচ এর কাজ দেখে পুরো ইমপ্রেস হয়ে যায়।
এর জন্য সে এইচকে ড্রিঙ্কসের জন্য অফার করে। অন্যদিকে আমাদেরকে বুলেটকে দেখানো হয় যে ডেভকে এইচ এর সাথে ঘটে যাওয়া সেই ইনসিডেন্ট সম্পর্কে বলছিল। বুলেট ডেভকে বলে, আমার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সেই ডাকাতগুলো এইচ এর চেহারা দেখে এমন ভাবে পালিয়ে গেছে যে মনে হচ্ছিল তারা কোনো সিংহ দেখে ফেলেছে। তাই আমার মনে হয় এইচ কোনো সাধারণ মানুষ নয়। এরপর আমরা এইচকে ডানার সাথে একটা রুমে শুয়ে থাকতে দেখি। যদিও ডানা এখানে ঘুমাচ্ছিল, কিন্তু এইচ ছিল সজাগ। কিছুক্ষণ পর এইচ ডানাকে একটা কাপড় দিয়ে বাইরে বেরিয়ে আসতে বলে। তবে হঠাৎই এইচ ডানাকে গান পয়েন্টে রেখে একটা প্রশ্ন করে। সে বলে, তোমার কাছে এত টাকা আসলো কোথা থেকে? কিন্তু ডানা এইচকে এই ব্যাপারে কিছুই বলতে চায় না। তখনই এইচ ডানার আশেপাশে গুলি চালিয়ে তাকে ভয় দেখাতে থাকে। এর জন্য ডানা ভয়ে বলে দেয় যে সে এই টাকাটা তার রিটায়ারমেন্টের জন্য অফিস থেকে চুরি করেছে। এছাড়াও সে জানায় যে এইটাই তার প্রথম এবং আর সেই ধরনের কোনো কাজ করবে না। এই কথা শুনে এইচ শান্ত হয় এবং সে ডানাকে হুমকি দিয়ে বলে, আজকে আমাদের মধ্যে যা হয়েছে সেটা যদি কেউ জানতে পারে তাহলে তোমাকে সহ তোমার পরিবারের লোকজনকে মেরে ফেলা হবে। এরপর আমাদেরকে কাহিনী বোঝার জন্য 5 মাস আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা এইচ এবং তার ছেলে ডাগিকে দেখতে পাই। তারা দুজনে সেদিন কোনো এক জায়গায় যাচ্ছিল। ঠিক তখনই এইচকে মাইক নামের একজন কল করে। আসলে মাইকই সেই ব্যক্তি ছিল যে আগের দৃশ্যে এইচকে দেখে পালিয়ে গিয়েছিল। মূলত এইচ ছিল মাইকদের গ্যাংয়েরই মেইন বস। যাই হোক, সে এইচকে ফোন দিয়ে বলেছিল একটা প্রবলেম হয়ে গেছে, তোমাকে একটা ফর্টিকো কোম্পানির ট্রাকের লোকেশন দিতে হবে। আসলে সেই ট্রাকের লোকেশন যার দেওয়ার কথা ছিল তার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে সে সেখানে আটকা পড়ে গেছে। এইচ মাইককে বলে, আমি এখন আমার ছেলের সাথে ছুটিতে আছি, তাই এই ধরনের কাজ আমি এখন করতে পারবো না। মাইক বলে, এই কাজটা তুমি ছাড়া আর এখন কেউই করতে পারবে না, কারণ গ্যাংয়ের সকল মেম্বার বিভিন্ন কাজে ব্যস্ত আছে। তোমাকে বেশি কিছু করতে হবে না, জাস্ট ফর্টিকো কোম্পানির সামনে গিয়ে সেই ট্রাকটা বামে যাচ্ছে না ডানে যাচ্ছে সেটা বলে দিবা। এখন আর কোনো উপায় না দেখে এইচ তার ছেলেকে নিয়ে চলে যায় সেই ফর্টিকো কোম্পানির সামনে। সে তার ছেলেকে খাবার আনার কথা বলে ট্রাকটির দিকে নজর রাখতে থাকে। এরপর এইচ মাইককে সেই ট্রাকের ডিরেকশন বলে দিয়ে তার ফোনটা ডিসকানেক্ট করে দেয়। এরপর এইচ তার ছেলের জন্য খাবার আনতে যায়। ঠিক তখনই আমরা সিনেমার শুরু দৃশ্যটা দেখতে পাই, যেখানে সেই ডাকাতগুলো ট্রাকে থাকা লোকদের মেরে ফেলে। তখন সেই দৃশ্যটা এইচের ছেলে ডাগি দেখে ফেলেছিল, যার কারণে চোররা ডাগিকে গাড়ি থেকে নামতে বলে। এই সময় ডাগি তার বাবাকে ফোন দিচ্ছিল, কিন্তু এইচ তখন কার সাথে যেন কথা বলছিল। আর কোনো উপায় না দেখে ডাগি গাড়ি থেকে নেমে যায়। ঠিক তখনই এইচ তার ছেলের জন্য খাবার নিয়ে আসছিল, আর এরপরে ডাকাতরা এইচের চোখের সামনে ডাগিকে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে এইচ দৌড়ে সেই ডাকাতের দিকে যেতে থাকে, কিন্তু তখনই একজন এইচকে গুলি করে মারে এবং এইচ মাটিতে পড়ে যায়। এই সব কাহিনী দেখে আমরা বুঝতে পারি যে মুভির শুরুতে ডাকাতরা যে পথচারীদেরকে গুলি চালিয়েছিল তারা ছিল ডাগি এবং এইচ। এইচ ডাকাতদের মধ্যে একজনের চেহারা দেখে ফেলে। এই ঘটনার প্রায় 3 সপ্তাহ পরের দৃশ্যে দেখানো হয়, যেখানে এইচ একটা হসপিটালে ভর্তি ছিল। সেখানকার ডক্টর এইচকে বলে, তোমার শরীরের মোট 6টা গুলি লেগেছে, যা বের করতে আমাদের 3টা অপারেশন করতে হয়েছে। তোমার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে, কিন্তু ভাগ্যক্রমে তুমি এখনো বেঁচে গেছো। পরের দৃশ্যে আমরা এইচকে দেখতে পাই যে তার ওয়াইফের সাথে একটা রুমে বসেছিল। এইচ এর ওয়াইফ এইচকে ডিভোর্স দিয়ে দেয়, কারণ সে মনে করে তার ছেলের মৃত্যুর জন্য এইচই দায়ী। সেখানে এইচ কিছুই বলতে পারে না, কারণ সেও নিজেও অনেক দুঃখী ছিল। সেই থেকে এইচ তার ছেলের মৃত্যুর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। এরপরে আমরা এজেন্ট কিংকে এইচ এর সাথে একটা গাড়িতে বসে থাকতে দেখি। আসলে এজেন্ট কিং এইচ এর হয়েই কাজ করত। এজেন্ট কিং এইচকে বলে, তোমার ছেলেকে কারা মেরেছে সেটা তো আমি জানি না, কিন্তু তোমাকে আমি এই শহরের সকল গুন্ডাদের ইনফরমেশন দিয়ে দিলাম, ফলে এটাকে তুমি তোমার মতো হ্যান্ডেল করো। এরপর এইচ তার গ্যাংয়ের খাস লোকদের ডাকায়। সেখানে কিং এইচ এর ছেলে মারা যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করে। এইচ বলে, আমার ছেলেকে যে গুন্ডারা মেরেছে তার ইনফরমেশন আমার দরকার। সেখানে থাকা 2 জন গুন্ডা এইচকে বলে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সেই ডাকাতদের খুঁজে পেতে, কিন্তু তাদের সম্পর্কে আমরা কোনো ইনফরমেশন খুঁজে পাইনি। কেউই বলতে পারছে না যে সেদিনের ডাকাতি কে করেছে। এইচ তাদেরকে বলে, আমার মনে হচ্ছে তোমরা সেই ডাকাতদের খোঁজার কোনো চেষ্টাই করছো না। আমি জানি না তোমরা কিভাবে সেই ডাকাতদের খুঁজে পাবে, কিন্তু আমাকে তাদের সকল ইনফরমেশন দিতে হবে যত দ্রুত সম্ভব। এরপর এইচ এর লোকেরা একে একে সমস্ত এলাকার গুন্ডাদের খোঁজ লাগাতে থাকে। তার মধ্যে একজনকে এইচ এর আস্তানায় আনা হয়। তারা সেই গুন্ডাকে টর্চার করতে থাকে, কিন্তু সে ওই ডাকাতদের ব্যাপারে কিছুই বলে না। এরপর আর কোনো উপায় না পেয়ে এইচ এর লোকেরা সেই গুন্ডার ওয়াইফকে নিয়ে আসে, যার কারণে সেই গুন্ডাটা এবার
এইচকে জ্যাকসন ব্রাদার নামের একটা গ্যাংয়ের কথা বলে যারা সেদিন ওই ব্যাংক ডাকাতিটা করেছিল। এরপর এই কথা শুনে এইচ সেই গ্যাংটাকে ধরার জন্য বেরিয়ে যায় এবং সেই গ্যাংয়ের প্রতিটা মেম্বারকে মারা শুরু করে। প্যাট্রিক তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে পুরো মরিয়া হয়ে পড়ে। এই সব ঘটনার কারণে মাইক অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ প্যাট্রিকের ছেলের প্রতিশোধ নিতে গিয়ে তাদের বিজনেসের পুরোই 12টা বেজে যাচ্ছে। এর জন্য মাইক প্যাট্রিককে কিছুদিন ব্রেকে যেতে বলে। প্যাট্রিকও বিষয়টা বুঝতে পারে, তাই সে মাইককে বলে, আমি তাহলে কিছুদিনের ব্রেক নিতে লন্ডনে যাব, যতদিন আমি না আসি আমার সকল বিজনেস তুমি সামলিও। এরপর আমাদের সেই মেয়েটাকে দেখানো হয় যে প্যাট্রিককে কোনো একজনের অ্যাটপসি রিপোর্ট দিতে এসেছিল। এই মেয়েটা মূলত ছিল ক্রিস্টি। আসলে প্যাট্রিকের সন্দেহ হতে থাকে যে এই ডাকাতির পিছনে ফর্টিকো কোম্পানির কোনো সিকিউরিটির হাত আছে। তাই প্যাট্রিক ক্রিস্টিকে তার সকল ক্রিমিনাল রিপোর্ট মুছে দিয়ে সম্পূর্ণ নতুন একটা আইডেন্টিফিকেশন বানাতে বলে, যাতে সে ফর্টিকো কোম্পানিতে অ্যাজ এ সিকিউরিটি গার্ড হিসেবে জয়েন করতে পারে। এরপরে আমাদেরকে সিনেমার দ্বিতীয় দৃশ্য দেখানো হয়, যেখানে প্যাট্রিক ফর্টিকো কোম্পানিতে জব করতে এসেছিল। এখন এরপরের কাহিনী তো তোমরা সবাই জানো। এখানেই আমরা প্যাট্রিকের আসল উদ্দেশ্য জানতে পারি, কেননা সে ফর্টিকো কোম্পানি জবের জন্য অ্যাপ্লাই করেছিল। এছাড়াও যেই অ্যাটপসি রিপোর্টটা ক্রিস্টি প্যাট্রিককে দিয়েছিল সেটা আর কারোরই ছিল না, সেটা ছিল প্যাট্রিকের ছেলে ডাগির। পরের দৃশ্যে আমাদেরকে জ্যাকসন ব্রাদার গ্রুপের সকল মেম্বারদেরকে দেখানো হয় যারা খুবই চিন্তায় ছিল। আসলে তারা অনেক দিন ধরে একটা জায়গায় লুকিয়ে আছে, যার কারণে তারা এতদিন কোনো রবারিও করতে পারেনি। এই কারণে তাদের জীবনযাপন করতে খুব কষ্ট হচ্ছিল। তারা সকলে যখন তাদের লিডার জ্যাকসনকে আবার ডাকাতি করার কথা বলে, তখন জ্যাকসন এটা করতে বারণ করে, কারণ তারা কিছুদিন আগে কয়েকজনকে হত্যা করেছে, যার কারণে পুলিশ তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। এখন যদি তারা কোনো রবারি করতে যায় তাহলে তারাও বিপদে পড়তে পারে। বলে রাখি, এই গ্রুপের সকল মেম্বাররা আগে কিন্তু মিলিটারিতে ছিল, কিন্তু এখন তারা টাকার জন্য ডাকাতির পথ বেছে নিয়েছে। আর এখানেই আমরা সেই লোকটাকে দেখতে পাই যার চেহারা প্যাট্রিক দেখে ফেলেছিল, আর এই ব্যক্তিটার নাম হলো জেন। এরপর আমরা দেখতে পাই সেই দিনকার রবারি, যেখানে জেন ওই রবারির প্ল্যান করছিল। সে চাইছিল সে সেই সব কোম্পানির টাকা চুরি করবে যাদের প্রধান কাজ হচ্ছে টাকা ডেলিভারি করা। তখন তারা জানতে পারে ফর্টিকো কোম্পানি টাকা ভর্তি একটা ট্রাক যাচ্ছে, যেখানে প্রায় $2 মিলিয়ন রয়েছে, যার কারণে সেদিন তারা ওই ট্রাকটাকে ডাকাতি করেছিল। আর এই ডাকাতি করতে গিয়ে জেন প্যাট্রিকের ছেলেকেও মেরে ফেলে। এর 5 মাস পর জ্যাকসন তার টিমের সকল মেম্বারকে এক জায়গায় করে এবং তাদের নতুন চুরির প্ল্যান বলতে থাকে। জ্যাকসন তাদেরকে বলে, এই চুরিতে আমরা ফর্টিকো কোম্পানি থেকে প্রায় $160 মিলিয়ন চুরি করতে পারবো। আসলে পুরো বছরের একটা দিনে ব্ল্যাক ফ্রাইডে উৎসব পালন করা হয়, আর এই সময়টাতে ফর্টিকো কোম্পানির ভিতরে মিলিয়ন ডলার জমা থাকে। এদিকে কিছুদিন পর এইচ এবং বুলেট কোনো জায়গা থেকে টাকা ডেলিভারি নিয়ে তাদের অফিসে ফেরত আসতে থাকে। তখন বুলেট এইচকে বলে, আমি আসলে এই সব ট্রাকের খবর জ্যাকসন ব্রাদার গ্রুপে পৌঁছে দিতাম। আমি আগেই সেই গ্রুপের একজন মেম্বারও ছিলাম। এছাড়াও আমি অনেক বছর ধরে এই কোম্পানিতে চাকরি করি এবং সেই ট্রাকগুলোর তথ্য জ্যাকসন গ্রুপকে বলে দেই। এতে করে আমি কিছু পার্সেন্টেজও পাই। এখন বুলেট এইচকে তার এই কাজে সাহায্য করতে বলে। এইচও বুলেটকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু সে তো আর জানে না কার সাথে সে কি বিজনেস ডিল করলো। আসলে এই তথ্যটা পাওয়ার জন্যই এতদিন এই কোম্পানিতে চাকরি করছিল। এরপর বুলেট সেই মানি ট্রাক এবং এইচকে নিয়ে চলে যায় জ্যাকসনদের আস্তানায়। সেই গ্রুপের চোররা তাদের ট্রাকের ভিতরে লুকিয়ে পড়ে। সেই চোরদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট এবং হাতে অস্ত্র ছিল। এরপর বুলেট সেই ট্রাকটিকে নিয়ে চলে যায় তাদের কোম্পানির ভিতর। তখনই সেই ট্রাকের ভিতরে থাকা চোরগুলো কোম্পানির থাকা সকল কর্মীকে হোস্টেস বানিয়ে ফেলে। সেখানে থাকা একজন কর্মী সুযোগ পেয়ে ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়, যার কারণে পুলিশও খবর পেয়ে যায় যে ফর্টিকো কোম্পানিতে চুরি হচ্ছে। এই অ্যালার্মের কারণে চোররা একটু অমনোযোগী হয়ে পড়ে। এই সুযোগে সেখানকার সিকিউরিটি গার্ডরা চোরদের উপরে গুলি চালাতে থাকে, কিন্তু জ্যাকসন টিমের সকল মেম্বাররা অনেক হাই কোয়ালিটির আর্মার পরেছিল বিধায় তাদের কিছুই হয় না। তাই তারা খুব সহজে গুলি চালিয়ে সিকিউরিটি গার্ডদের মেরে ফেলতে পারে। অন্যদিকে একজন ডাকাত এইচকে জিম্মি করে রেখেছিল। এইচ সুযোগ পেয়ে সেই ডাকাতকে মেরে ফেলে এবং নিজে সেই ডাকাতের পোশাক পরে, যাতে কেউ তাকে চিনতে পারে না। অপর পাশে বুলেট তার আসল চেহারা দেখায়। সে নিষ্ঠুরভাবে জানা ও জেফকে মেরে ফেলে। এখানে আমরা দেখতে পাই জাস্ট জেন, বুলেট এবং জ্যাকসন ডাকাত দল থেকে বেঁচে আছে। এখানে জ্যাকসনের গায়ে গুলি লেগেছিল, যার কারণে সে অনেক আহত হয়েছিল। এরপর জেন একটা ট্রাকে তাদের দুজনকে নিয়ে পুলিশের গাড়ি ধাক্কা দিয়ে চলে যেতে থাকে গ্যারেজের দিকে। আসলে সেখানে কিছু টানেল ছিল। জ্যাকসন বুঝতে পারে জেন এখানে থাকা সকল টাকা নেওয়ার জন্য তাদের দুজনকে মেরে ফেলবে। এর জন্য সে জেনকে মারার জন্য বন্দুক বের করে, কিন্তু জেন এটা বুঝে যায়, যার কারণে সে জ্যাকসনের গলা কেটে মেরে ফেলে। এরপর জেন আর বুলেট দুইটা এটিভি নিয়ে চলে যায় টানেলের শেষ মাথায়।
সেখানে তারা আগে থেকে একটা গাড়ি রেখে দিয়েছিল। সকল টাকা জেন এবং বুলেট গাড়ির ডিগিতে রাখতে শুরু করে। টাকা রাখা শেষ হতে না হতেই বুলেট জেনকে মারার জন্য বন্দুক বের করে, কিন্তু বুলেট জেনকে মারার আগেই জেন বুলেটকে মেরে ফেলে। এরপর দ্রুতই জেন সেই টানেলের মাধ্যমে বেরিয়ে আসতে থাকে। পরের দৃশ্যে আমরা জেনকে দেখতে পাই যে তার ঘরে গোসল করার পর ড্রিঙ্কস করার জন্য আসছিল। ঠিক তখনই সেই চুরি করা টাকাগুলোর ভিতর থেকে একটা ফোনের আওয়াজ পাওয়া যায়। মূলত এই ফোনটা এইচ ইচ্ছা করেই সেই টাকাগুলোর মধ্যে লুকিয়ে রেখেছিল যাতে সে জেনের লোকেশন ট্রেস করতে পারে। জেন যখন ফোনটা রিসিভ করে তখন এইচ এর আওয়াজ সে শুনতে পায়, তবে এইচ অলরেডি জেনের জন্য তার রুমে ওয়েট করছিল। সেখানে এইচ জেনকে বলতে থাকে, 5 মাস আগে তুমি যেই ছেলেটাকে মেরেছিলে সেটা হচ্ছে আমারই ছেলে। এইচ জেনকে তার ছেলের পোস্টমর্টম রিপোর্ট দেখায়, যেখানে লেখা ছিল ডাগির পিত্তথলি ফেটে গিয়েছিল বিধায় সে মারা গিয়েছে। যেহেতু তার ছেলেকে এভাবে হত্যা করেছে তাই এইচও এখন জেনের পিত্তথলিতে গুলি করে, যার কারণে জেন অনেক কষ্ট পেয়ে সেখান থেকে মারা যায়। এরপর এইচ সেখান থেকে চলে যায় আর যাওয়ার পথে এইচ তার এজেন্ট কিং এর সাথে দেখা করে। এইচ সকল টাকা কিংকে দিয়ে দেয় এবং তার সকল প্রমাণ মুছে দিতে বলে। সেখানে অলরেডি একটা গাড়ি প্যাট্রিককে নিতে এসেছিল। প্যাট্রিক সেই গাড়ি করে সেখান থেকে চলে যায় আর মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।